প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি সরকার আদালত অবমাননা শুরু করেছে এবং তারা দায়িত্ব নেওয়ার পর সম্ভবত প্রথমবার তারা এটি করল। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আদালত অবমাননার কথা বলছি, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সেটি কিন্তু ঘটেছে। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশ বলে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আর সেই প্রজ্ঞাপন বলে অন্তর্বর্তীকালীন সরকারের স্থাপিত নভেম্বর 2025-এ স্থাপিত হয়েছিল সুপ্রিম কোর্ট সচিবালয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবার জন্য। সেই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হয়েছিল 2025-এর নভেম্বরে। তো সেইটি এই সচিবালয় বিলুপ্ত করে গত মঙ্গলবার রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে সচিবালয়টিকে বিলুপ্ত করা হয়েছে। এবং শুধু তাই না, সেখানে কর্মরত 15 আইন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এবং তাদের আইন মন্ত্রণালয়ে, যদিও ব্যাপারটি গত মঙ্গলবার হয়েছে, মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে বিলুপ্ত করা হয়েছে, কিন্তু এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠাবার বিষয়টি দেখানো হয়েছে যে 10 এপ্রিল তারা আইন মন্ত্রণালয়ে যোগদান করেছে। আর ইন্টারেস্টিংলি 10 এপ্রিলের আগের দিন 9 এপ্রিল বিএনপি সরকার সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাশ করার মধ্য দিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা এই অধ্যাদেশটি সচিবালয় স্থাপন করবার সেটি বাতিল করে 9 এপ্রিল। আর 10 এপ্রিল দেখিয়েছে যে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইন মন্ত্রণালয়ে তারা আবার ফিরে গেছে বা সেখানে জয়েন করেছে। তো সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন করবার দাবিটি বহু দিনের। বিচার বিভাগ নিয়ে যারা কথা বলেন, আলোচনা করেন, আলোচনা শুনতে পছন্দ করেন, তাদের অনেকে জানা আছে আমি আশা করছি। সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের দাবিটি বহু যুগের আসলে। তো আসছি সে আলোচনায়, টাইম লাইন ধরে কথা বলবো এই নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি এপিসোডের শেষ অবধি সঙ্গে থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের বর্তমান প্রেক্ষাপটে, সবসময়ের জন্য আসলে আলোচনাটি গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ, তো যেটি বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার 30 নভেম্বর 2025 সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 নামে এই অধ্যাদেশটি জারি করে। আর সেটির একটি প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো, এর আগে একটি রিট চলছিল। সেই রিটে উচ্চ আদালত 2025-এর 2রা সেপ্টেম্বর এক রায়ে উচ্চ আদালত নির্দেশ দেয় 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন করতে হবে। তারই প্রেক্ষিতে যেটি বলছিলাম, 30 নভেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। তো সেই রিটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু এটি হয়েছে। আচ্ছা, বাট সেটি বাতিল হয়ে গেল। শুধু বাতিলই হয়নি, এখন সচিবালয়টি পর্যন্ত বিলুপ্ত করা হলো। আচ্ছা, সচিবালয় সম্পর্কে আরও দিয়ে একটি কথা বলবার আছে। সেটি হলো, হাইকোর্ট কিন্তু আগেই জানিয়েছিল যে এই সচিবালয় সংক্রান্ত রিটের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সচিবালয় থাকবে, এটি বিলুপ্ত করা যাবে না। হাইকোর্ট থেকে আগেই বলা হয়েছিল, কারণ এই বিষয়ে একটি রিট বিচারাধীন ছিল। আর সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সচিবালয় থাকবে বলা হয়েছিল। হাইকোর্ট এই সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু সরকার, রিট চূড়ান্ত হয়নি এখনো, বাট সচিবালয় বিলুপ্ত করে ফেলেছে। তো সুস্পষ্টভাবে এটি আইনের লঙ্ঘন এবং হাইকোর্টের নির্দেশের অবমাননা, তার মানে বিচার বিভাগের অবমাননা। আর এইটি গতকাল মঙ্গলবার সরকার সচিবালয় বিলুপ্ত করেছে। আর বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ, গতকালকে কথা বলছি, গতকাল সকালে আহমেদ সোহেলের বেঞ্চে এই প্রজ্ঞাপনটি উত্থাপিত হলে বিচারক বিস্ময় প্রকাশ করে সরকারের কাছে জানতে চান, সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, এটি কি করে সম্ভব? অর্থাৎ রিটের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, আর সরকার সচিবালয় বিলুপ্ত করে ফেলেছে। বিচারপতি বিস্ময় প্রকাশ করেছে। তার মানে সুস্পষ্টভাবে এটি আদালত অবমাননা। তো আইনজীবী শিশির মনির, যিনি এই সংক্রান্ত রিটটি করেছিলেন, তিনি জানালেন যে বৃহস্পতিবার তিনি এই বিষয়ে সরকারের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। অর্থাৎ সরকার যে
বিচার বিভাগকে অবমাননা করেছে, এই বিষয়ে তিনি কিছু একটা করবেন। তো করেছেন কিনা আমি লেটেস্ট জানি না বিষয়টি, বৃহস্পতিবার তো আজ গেল, যদি না করে থাকেন তাহলে নিশ্চয়ই করবেন। তো সুস্পষ্টভাবে এটি আদালত অবমাননা। তো শেখ হাসিনা কিন্তু এগুলো করত আস্তে আস্তে, একবার দুবার, অসংখ্যবার শেখ হাসিনার আমলেও কিন্তু আদালত অবমাননা হয়েছে। তো আস্তে আস্তেই হয় আর কি, প্রথমে একবার করতে হয়, পরে সাহস বেড়ে যায়, পরে অনেকবার করা যায়, সমস্যা হয় না কোনো। আর যেহেতু বিচার বিভাগ সেই অর্থে স্বাধীন না, তাই সরকার আদালত অবমাননা করলে বিচার বিভাগের হয়তো কিছু করবার থাকে না। আর বিচার বিভাগকে স্বাধীন করবার জন্যেই এই সচিবালয় দরকার ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয়। আর সেই বিষয়ে একটু প্রেক্ষাপট ব্যাখ্যা করব, এই সচিবালয়ের দাবি কবে থেকে কিভাবে আসলো, বা এটি সত্যিকার অর্থে বিচার বিভাগকে আদৌ স্বাধীন করতে পারে কিনা, বা কি প্রেক্ষাপট, এই বিষয়ে একটি কথা বলবো। আচ্ছা, ৭২-এর সংবিধানে ফিরে যাচ্ছি এবার। বিএনপি সরকারেরও খুব প্রিয় সংবিধান, আওয়ামী লীগের তো ছিলই, তাদেরই বানানো। তো ৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ২২ অনুচ্ছেদে বলা আছে, খুব গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনগুলো প্রিয় দর্শক শ্রোতা। আমি আবারও বলছি, ৭২-এর সংবিধানের দ্বিতীয় ভাগের ২২ অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা আছে, রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। সংবিধানে বলা আছে ২২ অনুচ্ছেদে। আচ্ছা, কিন্তু সংবিধানে এই নির্দেশনা থাকবার পরও পরবর্তী ২ দশক কোনো সরকার সেই উদ্যোগ গ্রহণ করেনি। কেন করেনি বিষয়টি পরিষ্কার, কারণ কোনো সরকারই চায়নি আন্তরিকভাবে যে বিচার বিভাগ স্বাধীন হোক। কারণ বিচার বিভাগ স্বাধীন হলে সরকারগুলো যেভাবে আইন লঙ্ঘন করে, গণতন্ত্র হরণ করে, গণতন্ত্রকে পদদলিত করে, সংবিধান লঙ্ঘন করে পদে পদে, বিচার বিভাগ স্বাধীন হয়ে গেলে তারা সেই কাজটি করতে পারত না। তাই তারা সেই পথ মারায়নি, সুস্পষ্ট একেবারে। আচ্ছা, তো নির্দেশনা ছিল তাহলে, ৭২-এর সংবিধানও ছিল বিচার বিভাগকে আলাদা করবার বিষয়টি, বাট লাভ হয়নি, কারণ সরকারগুলো আন্তরিক ছিল না, সেই জন্যে লাভ হয়নি। আচ্ছা, এবার আসা যাক ৭২-এর পরের দুই দশকের কথা বলছিলাম। সো ৭২-এর পরে ২ দশক মানে ৯২ পর্যন্ত আমরা সময়টি ধরতে পারি। তখন বিএনপি সরকার, ৯১ থেকে সরকার ৯৬ পর্যন্ত বিএনপি সরকার ছিল। ১৯৯৪ সালে অধস্তন আদালতের বিচারকদের বেতন কাঠামো নিয়ে ঝামেলা হয়, অসন্তোষ তৈরি হয়। তখন বিএনপি সরকার ১৯৯৪ অধস্তন আদালতের বিচারকদের বেতন কাঠামো অসন্তোষ দেখা দিলে বিচারপতি মাজদার হোসেন সহ ৪৪১ জন বিচারক উচ্চ আদালতে একটি রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি শেষে ১৯৯৭ সালে, ততক্ষণে বিএনপি সরকার নেই, আওয়ামী লীগ সরকারে। প্রিয় দর্শক শ্রোতা, এই টাইম লাইনগুলো মনে রাখতে হবে। তাহলে বিএনপি যখন সরকারে ৯৪-তে, তখন বিচারপতি মাজদার হোসেন সহ ৪৪১ জন বিচারক রিট করেন উচ্চ আদালতে, মানে হাইকোর্টে। আর সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে সিদ্ধান্ত আসে ১৯৯৭-তে, তখন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার ক্ষমতায়। আচ্ছা, ৯৭ সালে হাইকোর্ট সিদ্ধান্ত দেয় যে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ বিচার বিভাগ আলাদা, নির্বাহী বিভাগের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। সুস্পষ্ট সিদ্ধান্ত উচ্চ আদালতের, ৯৭ সালে সেটি ইস্যুড। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মানে তখন বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা আপিল বিভাগে আবেদন করে রায়ের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, উচ্চ আদালতের রায়টি কার পক্ষে ছিল? রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, যে জুডিশিয়াল সার্ভিসকে আলাদা করতে হবে, নির্বাহী বিভাগ থেকে আলাদা। তাহলে এতে কার উপকার ছিল, কার জন্য ভালো ছিল? জনগণের জন্য ভালো ছিল, রাষ্ট্রের নাগরিকদের জন্য ভালো ছিল, বিচার বিভাগের জন্য ভালো ছিল। ভালো না কার জন্যে? সেই সময়ের সরকারের জন্য। কারা তখন সরকারে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। তো তারা আপিল বিভাগে আপিল করলেন, সরকার, আওয়ামী লীগ সরকার। কেন? এটি থামিয়ে দিতে হবে, জুডিশিয়াল সার্ভিসকে আলাদা করা যাবে না, বা তারা আলাদা করতে চাইছে না, তাই উচ্চ আদালতে আপিল বিভাগে তারা আপিল করে। আচ্ছা, আপিলের শুনানি শেষে ১৯৯৯-তে, তখনও আওয়ামী লীগ ক্ষমতায়। ১৯৯৯ সালের ২রা ডিসেম্বর আপিল বিভাগ এক ঐতিহাসিক রায় দেয়।
আর সেই রায়ে সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণ, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ থাকবে সুপ্রিম কোর্টের হাতে, নির্বাহী বিভাগের হাতে না। আচ্ছা, আরও যা যা বলা হয় সেগুলো হলো বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক রাখা এবং নিম্ন আদালতের বাজেট প্রণয়নে নির্বাহী হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দেওয়া হয় সেই ঐতিহাসিক যুগান্তকারী রায়ে। তো সেইটি কিন্তু আমরা প্রায়শই শুনছি বিচ্ছিন্নভাবে সংবাদপত্রে বিভিন্ন আলোচনায়, মাজদার হোসেন মামলা, বিচারপতি মাজদার হোসেন মামলা আমরা অনেকবার শুনেছি, নিশ্চয়ই আপনারাও শুনেছেন। তো এই হলো মাজদার হোসেন মামলার আদ্যপান্ত, আর সেইটি আমাদের বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গেই আষ্টে পৃষ্ঠে জড়িত। কিন্তু আমরা দুর্ভাগা যে সেটি হয়নি, কখনোই হয়নি, হতে পারেনি। কেন পারেনি? সরকারগুলো তা চায়নি। আর বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটল। আওয়ামী লীগ যেমন সেই 99 ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে আপিল করেছে আপিল বিভাগে, তারা জুডিশিয়াল সার্ভিস আলাদা চায় না, বিএনপি এখন একই কাজ করলো। হাসিনার শেখানো পথে, হাসিনার দেখানো পথে তারা হাঁটলো, আওয়ামী লীগের দেখানো পথে। তারাও বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগের স্বাধীনতা চাইলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত তারা করতো না। কেন দরকার হলো সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার জন্যে? সুপ্রিম কোর্ট সচিবালয় কেন স্থাপন করা হয়েছিল? যাতে বিচার বিভাগের সব সিদ্ধান্ত ওখান থেকে আসতে পারে, নির্বাহী বিভাগের উপর মুখাপেক্ষী হতে না হয়, বাজেট প্রণয়ন থেকে শুরু করে সব কিছু। কারণ যেই বিভাগের বাজেট নির্বাহী বিভাগ প্রণয়ন করবে, নির্বাহী বিভাগের উপর আইন মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল থাকবে, সচিবদের উপর নির্ভরশীল থাকবে বিচার বিভাগ, তাহলে সেই বিভাগ স্বাধীনভাবে কাজ করবে কিভাবে? সুস্পষ্ট ছিল বিষয়টি। সেই জন্যই সুপ্রিম কোর্টের সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় বা সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট স্থাপন করা হয়েছিল বিচার বিভাগকে স্বাধীন করবার সুন্দর ইচ্ছে থেকে। কিন্তু যেমনি এটি চায়নি আওয়ামী লীগ, তেমনি এটি চাইছে না বিএনপি। সুস্পষ্ট, তারা নিজেরাই প্রমাণ করেছে। আর আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, এখন যিনি আইনমন্ত্রী বড় বড় কথা বলছেন যে অধ্যাপক ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশগুলো অনেকগুলো বেআইনি, অনেকগুলো অসাংবিধানিক, এই তো সেদিন সংসদে দাঁড়িয়ে বলছিলেন আসাদুজ্জামান, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উচ্চবাচ্য করেননি, প্রতিবাদ করেননি। তার কাছে খারাপ লাগলে তিনি তখন পদত্যাগ করতে পারতেন, করেননি, ওকে ছিল সেটি। আর ইন্টারেস্টিংলি, পার্টিকুলারলি আমি যদি বলতে চাই, তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয় যখন 30 নভেম্বর 2025 অন্তর্বর্তীকালীন সরকার জারি করে অধ্যাদেশ, তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের এস্টাবলিশমেন্টে বা ফরমেশনে, তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, তিনি খুশি হয়েছিলেন। এই প্রতিক্রিয়া তিনি কিন্তু তখন দিয়েছিলেন। তো 9 এপ্রিল বিএনপি যখন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিল, তখন তার প্রতিক্রিয়া কি? তার প্রতিক্রিয়া আমরা জানবার অপেক্ষায় থাকলাম। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই এই বিষয়ে তিনি কোথাও কোনো কথা বলবেন, আদৌ বলতে পারবেন কিনা, কারণ তিনি এখন বিএনপি সরকারের আইনমন্ত্রী। সেইটি আমাদের দেখতে হবে, অপেক্ষা করছি আমরা সেই জন্য, তার প্রতিক্রিয়া আমরা জানতে চাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন জন্য।